নাগরিক সংবাদে স্বাগতম। সঙ্গে আছি আমি মুনিয়া জ্যোতি। নির্বাচনে যতই দেরি হবে বাংলাদেশ ততই পেছাবে, দেশে বিচার ব্যবস্থা নড়বড়ে হয়ে যাবে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ৫ আগস্টের পর পট পরিবর্তনের পর এটি সিলেটে বিএনপির বড় কোনো রাজনৈতিক কর্মসূচি। টুনু তালুকদারের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম শুভ। ৫ আগস্টের পট পরিবর্তনের পর প্রথমবারের মতো সিলেটে দলের কোনো আয়োজনে যোগ দিয়েছেন মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা। সকালে সিলেট বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে সোজা হজরত শাহজালালের মাজারে পৌঁছান মহাসচিব। সেখান থেকে বেরিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে ফিরবে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জিয়াউর রহমানের জন্য দোয়া ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। বলেন, নির্বাচনে যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়, সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে। দোয়া মাহফিলে ছিলেন আরেক নেতা মির্জা আব্বাসও। দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, প্রয়োজনে আমরা নির্বাচন আদায় করে নেব। যারা পিয়ার পদ্ধতির কথা বলছে তারাও পিয়ার সম্বন্ধে সঠিকভাবে জানে না। পৃথিবীর ৮০টা দেশে পিয়ার পদ্ধতি আছে। সারা বিশ্বের ২০০ দেশের মধ্যে ৮০টা দেশের পিয়ার পদ্ধতি আছে। এই ৮০টা দেশের পিয়ার পদ্ধতি ৮০ রকম। অনুষ্ঠানে বিএনপি নেতারা দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বিএনপির হাত ধরে সংস্কার হয়েছে। আমি কৃতজ্ঞ গৌসের কাছে। বিএনপি নেতারা বলেন, আমরা লড়াই করছি গণতন্ত্রের জন্য। হঠাৎ করেই শেখ হাসিনা পালায়নি। এর জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে রাজপথে রক্ত ঝরিয়েছি। সিরাজুম শুভ, নাগরিক। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ জুড়ে জুলাই পদযাত্রার সমাবেশের অংশ হিসেবে আজ নাটোর, পাবনা ও সিরাজগঞ্জে পদযাত্রা করেছে দলটি। নাটোরের সমাবেশে তিনি বলেন, সরকার ব্যর্থ হলে জুলাই সনদ দেবে এনসিপি। মেহেদী হাসান তানিমের রিপোর্টে জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। সকালে নাটোর সদর উপজেলার ঢালান্তকিয়া বাজারে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সেখান থেকেই ব্যানার হাতে শহরের রাস্তায় শুরু হয় পদযাত্রা। স্লোগানে মুখরিত মিছিল ঘুরে বেড়ায় শহরের বিভিন্ন এলাকা, শেষ হয় মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে। পথসভায় বক্তারা বলেন, পুরনো দলগুলো জনমানুষের স্বপ্ন ভঙ্গ করেছে, তাই তারা চায় নতুন রাজনৈতিক ভাষা, তরুণ নেতৃত্ব আর বিকল্প রূপরেখা। বর্তমান রাজনীতির নেতৃত্বে যারা আছেন তারা ফ্যাসিবাদ থেকে কোনো শিক্ষা নেননি, কিন্তু বাংলাদেশের তরুণরা আজ প্রতিজ্ঞাবদ্ধ, তারা নতুন বাংলাদেশ গড়বে। দলের দাবি, তারা দেশের ৬৪ জেলায় ঘুরছে মানুষের কথা শুনতে আর শোনাতে চায় নিজেদের বার্তা। আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। পথসভায় আরো বক্তব্য দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র সদস্য ডাক্তার তাসনিম জারা এবং জেলা সমন্বয়ক প্রফেসর SM জার্জিস কাদির। জনগণকে সঙ্গে নিয়েই মাঠেই তৈরি হবে নতুন রাজনৈতিক বিকল্প। এবং ইনশাল্লাহ আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে যে ইশতেহার ঘোষণা করব, সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, তরুণ নেতৃত্ব আর বিকল্প রাজনীতির বার্তা নিয়ে নাটোরে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে, রাজপথের লড়াইয়ের মাধ্যমেই এগিয়ে যাবে তাদের জুলাই সনদের প্রস্তুতি। মুনিয়া জ্যোতি, নাগরিক। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান চৌধুরী, আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।
তাদের বিচার শুরু হবে কিনা জানা যাবে 10 জুলাই। অলিউল রনি রিপোর্ট। পর্যাপ্ত তথ্য প্রমাণ ও ফোনালাপের সাপেক্ষে গত 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। বিচার শুরু হবে কিনা আগামী 10 জুলাই তার ফয়সালা জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালকে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ কল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর কোনো ভিত্তি নেই। শেখ হাসিনার উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়েই এমন অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। তিনি মামলা থেকে আসামিদের প্রত্যাহারের আবেদন করলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউশন। জানান, অভিযোগ সত্য নাকি মিথ্যা এর প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণে। ডিফেন্সের পক্ষে 4 শুনানি সম্পন্ন হয়েছে। আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আগামী 10 জুলাই 2025 তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিন এ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। এছাড়াও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অলিউল রনি, নাগরিক, ঢাকা। দীর্ঘ ধকল কাটিয়ে অবশেষে উত্থানে ফিরেছে পুঁজিবাজার। বিনিয়োগকারীদের লোকসানের মাত্রাও কমছে ধারাবাহিকভাবে। নীতি নির্ধারণী মহলের সম্মিলিত প্রচেষ্টা আর রাজনৈতিক ইতিবাচক পরিস্থিতিতে এগোচ্ছে শেয়ার বাজার। সানি আহমেদের প্রতিবেদন। বিএসইসির কমিশনার যখন আগের চেয়ারম্যানের সুরে কথা বলেন যে পুঁজিবাজার খেলার জন্য প্রস্তুত, তখন আস্থা না ফিরে আর যাবেই বা কোথায়। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক, আসন্ন নির্বাচন ও নীতি নির্ধারণী মহলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় অনেকটাই ঘুরেছে পুঁজিবাজার। গত 9 কার্যদিবসের মধ্যে একদিন ছাড়া সব দিনই ইতিবাচক আচরণ করেছে শেয়ার বাজার। এ সময় সূচক বেড়েছে 281 পয়েন্ট। দৈনিক লেনদেন 200 কোটির ঘর পেরিয়ে উন্নীত হয়েছে 500 কোটির ঘরে। এছাড়া বাজার মূলধনও বেড়েছে প্রায় 19,000 কোটি টাকা। নতুন গভর্নমেন্ট যদি একটা সামনে ইলেকশনটা হয়, ইলেকশন হলে আশা করি আমরা মার্কেটটা একটা ভালো একটা ইনভেস্টমেন্টের জন্য সুযোগ আসবে এবং ব্যাংক থেকে আমার মনে হয় বন্ড থেকে মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করবে তারা ভালো একটা রিটার্ন পাবে। বর্তমান উচ্চ নীতি সুদ হার কমানোর জন্য জোর তাগিদ রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও জানানো হয়েছে মূল্যস্ফীতি 8% নিচে এলে কমানো হবে নীতি সুদ হার। এতে শেয়ার বাজারও পড়বে ইতিবাচক প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। গভর্নর সাহেব কিন্তু অ্যাকচুয়ালি রাইটভাবে অ্যাপ্রোচ করছে আমি মনে করি। সেটা হলো প্রথমে ওনার যদি লিস্ট অফ প্রায়োরিটিজের মধ্যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা হলো ওনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ স্টেবিলিটিটা উনি মেনটেন করতে চাচ্ছে, তারপর উনি ইন্টারেস্ট রেট রিজিমের উপর উনি হাত দেবে। পুঁজিবাজারের ক্যান্সার নেগেটিভ ইকুইটি সমাধানে বিএসইসি যে পথে হাঁটছে সেটি কার্যকর হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তাই দুর্বল ব্যাংকগুলোকে যেভাবে সরকার বাঁচিয়েছে তেমনি করে 10,000 কোটি টাকার নেগেটিভ ইকুইটির সমাধানও জরুরি বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। নেগেটিভ ইকুইটি এখনও পর্যন্ত একটা বড় ইস্যু। নেগেটিভ ইকুইটির রেজলিউশনটা আমি মনে করি যে সরকারকে খুব স্ট্রংলি দেখা উচিত। যে পদ্ধতিতে হয়তোবা বিসেক চিন্তা করছে যে তারা নেগেটিভ ইকুইটিটাকে রিজলভ করবে, এটা হয়তোবা ওই পদ্ধতিতে নাও করা যেতে পারে। দেরিতে হলো সরকার বর্তমান শেয়ার বাজারকে ভালো করতে দেখাচ্ছে আন্তরিকতা। তবে সেন্সিটিভ এ মার্কেটের তাল রক্ষার নানা চ্যালেঞ্জ নিয়ে বিএসইসিকে এগোতে হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে 2024 সালের 7 জুলাই সারা দেশেই উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীরা। বাংলা ব্লকেড কর্মসূচির ডাকে রাজপথে নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
রাজধানী জুড়ে সেদিনের কর্মসূচির ঘটনা প্রবাহ নিয়ে আমার নিজের তৈরি করা একটি প্রতিবেদন। 2024 সালের 7 জুলাই ক্যালেন্ডারের আরেকটি দিন হলেও ইতিহাসে জায়গা করে নেয় শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন নগরী। দুপুর 2টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। 3টার দিকে তারা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে মিছিল নিয়ে সড়কে নামেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি এলাকা থেকে মিছিল শুরু করে শাহবাগের দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। মিছিল প্রদক্ষিণ করে অবস্থান নেন ইন্টারকন্টিনেন্টাল মোড়েও। এ সময় পুরো চত্বর মুখরিত হয়ে ওঠে প্রতিবাদী স্লোগানে। কলাবাগান ও পান্থপথ মোড়ে অবস্থান নেন ইডেন কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। হাতে ছিল জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড। স্লোগান ছিল কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজনকে আলোচনার জন্য ডেকে নেয় পুলিশ। রাত 8টার দিকে তারা ফিরে এসে ঘোষণা দেন, এক দফা আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য, ক্লাস পরীক্ষা বর্জন, সঙ্গে চলবে বাংলা ব্লকেট। শিক্ষার্থীদের দাবি ছিল মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করে বৈষম্যের অবসান। সেই দাবি আদায়ের লড়াইয়ে 7 জুলাই ছিল আরেকটি গুরুত্বপূর্ণ দিন। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। দিনাজপুরের বিরলে জুলাই আন্দোলনে নিহত জিয়াউর রহমানের মরদেহ উত্তোলনে বাধা দিয়েছে পরিবার। সকালে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য মরদেহ তুলতে যান জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। এ সময় বাধা দেন নিহতের স্ত্রী শাহানাজ আক্তার। তাই মরদেহ উত্তোলন না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ভিকটিমের পরিবার কী কারণে মরদেহ উত্তোলন করতে দিচ্ছে না সেটিও আদালতকে জানাতে বলেন ম্যাজিস্ট্রেট। 24-এর গণ অভ্যুত্থানের সময় 5 আগস্ট ঢাকার উত্তরায় গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেলে মারা যান। 2013 সালে টাঙ্গাইলে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিহত বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি ও দেয়না ইউনিয়নের জনগণের উদ্যোগে মানববন্ধন হয়। সেখান থেকে ইউনিয়নের বাসাখানপুর গ্রামে নির্মিত মিনি স্টেডিয়ামটি রফিকুল ইসলামের নামে নামকরণের দাবিও জানানো হয়। বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী, নিহতের ভাই ও দায়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন বিপ্লব। ক্লাসরুমে উপযুক্ত আলোর অভাব আর পাঠ্য বইয়ের নিম্নমানের কাগজের কারণে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রূপগঞ্জের স্কুল শিক্ষার্থীরা। এসব কারণে সম্প্রতি শিক্ষার্থীদের মাঝে বেড়েছে চোখের নানা রোগের প্রাদুর্ভাব। মাহবুব আলম প্রিয় রিপোর্ট জানাচ্ছেন সুলতানা মারিয়াম। রূপগঞ্জে প্রায় 3 শতাধিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ হারে বেড়েছে চোখের রোগবালাই। কম বয়সী অনেক শিশুই করছে চশমা ব্যবহার। অভিভাবকদের অভিযোগ, পাঠ্য বইয়ের নিম্নমানের কাগজ ও স্কুলগুলোতে আলোর স্বল্পতায় এর মূল কারণ। একটা বলেছে চোখের প্রেসার বাড়তি, পাওয়ার কম, নেত্রনালী ছিদ্র বন্ধ হয়ে গেছে। সরকারিভাবে যদি তারা বিবেচনা করে যে আসলে কাগজের মানটা কেমন, যার কারণে বাচ্চাদের কি এই কাগজগুলোর কারণে ক্ষতি হচ্ছে না অন্য কোনো কারণে ক্ষতি হচ্ছে। এই বইয়ের কাগজের গুণগত মান তো আমাদের জানা নাই। সরকারিভাবে এটাকে উদ্যোগ নেওয়া হয় তাহলে আশা করা যায় এখান থেকে নিরসন ফিরে আসবে। আলোর কারণে চোখের সমস্যা বাড়ার বিষয়টি যৌক্তিক বলেই নিশ্চিত করেছেন চিকিৎসকরাও। সেটা স্কুল হোক বা মাদ্রাসা হোক, যেখানেই হোক, দেখা যায় যে সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ আলো না থাকে সেক্ষেত্রে বাচ্চাদের পড়াটা দেখতে বা হচ্ছে তাদের যদি তাদের লেখা থাকে সেই লেখাটা পড়তে তাদের অনেক কষ্ট হয়। তো এতে করে যেটা হয় চোখের উপর একটা প্রভাব পড়ে। উপজেলার একমাত্র সহকারী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে এখন রোগীদের ভিড়, যাদের বেশিরভাগই শিশু। বাচ্চাগুলো যেখানে পড়াশোনা করছে, ক্লাসরুম অথবা তার বাড়ির যে টেবিলের জায়গাটা, এই জায়গাটা আলোর ইনসাফিসিয়েন্সি আছে।
এই জন্য কিন্তু আমাদের জানেন যে যে কোনো জিনিস রিডিংয়ের ক্ষেত্রে আমার অ্যাপ্রোপ্রিয়েট আলো দরকার, বেশিও যাওয়া যাবে না আবার কমও যাওয়া যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু চোখের কিছু সমস্যা হচ্ছে। সমস্যার সমাধানে শুধু উপজেলা পর্যায়ে নয়, জাতীয়ভাবে তদারকি ও অভিভাবকদের সচেতনতা বাড়ানোই একমাত্র সমাধান বলে মত সংশ্লিষ্টদের। সুলতানা মরিয়ম, নাগরিক। শ্রীলঙ্কায় সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আগামীকাল মাঠে নামবে মিরাজরা। গত রাতেই তারা কলম্বো থেকে ক্যান্ডি পৌঁছেছেন। দ্বিতীয় ওয়ানডে জেতার আনন্দে ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটাররা। এখন সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের স্বপ্ন বুনছেন তারা। বাংলাদেশ ক্যান্ডিতে ভালো ক্রিকেট খেলে অভ্যস্ত, তবে এজন্য 3 বিভাগে ধারাবাহিক উন্নতি করাই টাইগারদের লক্ষ্য। বিশেষ করে গত 1.5 বছর ধরে ব্যাটিংয়ের দুর্বলতা চোখে পড়ার মতোই। প্রথম ম্যাচের ব্যাটিং ধস আর দেখতে চান না কেউই। শেষ ম্যাচে বাদ পড়তে পারেন অভিজ্ঞ লিটন দাস, আর বোলিং বিভাগে বাড়তি শক্তি দেবেন স্পিনার তানভীর ইসলাম। এখন এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।